হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওর ফার্স্ট পার্ট দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। যারা সিলেট যেতে চাচ্ছেন এবং 3 রাত 4 দিনের একটা ট্যুর প্ল্যানিং ভিডিও চাচ্ছেন, তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি। সো যেহেতু আমার আজকের ভিডিওতে একদম ফুল ট্যুর গাইডের একটা প্ল্যানিং থাকবে, সো ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, আশা করি আপনাদের কাজে আসবে। সো একদম শুরু থেকেই শুরু করছি। যেমন আমরা ঢাকা থেকে যে যাব সেখান থেকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। আর আজকে আমরা কিন্তু ট্রেনের জার্নিটা করতে চলেছি, আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি। আর আমরা কিন্তু এই ট্রেনের টিকিটটা 10 দিন আগে অনলাইনে কেটে রেখেছিলাম, আর ঠিক টাইম মতো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:30। আপনারা চাইলেও কিন্তু আমাদের মতো এভাবে ট্রেন জার্নি করতে পারেন। খুবই এনজয় করছিলাম আমরা একসাথে। আর আশপাশের পরিবেশ আর ভিউয়ের কথা কি বলবো, এত সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একদম গ্রামীণ একটা পরিবেশে চলে আসছি, আর সাথেই ছিল 1 কাপ চা। উফ, এটার অনুভূতি তো কাউকে বলেও বোঝানো সম্ভব না। আমরা কিন্তু 5-6 ঘন্টা জার্নি করার পরে অবশেষে শ্রীমঙ্গলের সাইডটাতে চলে আসছি। আর আশপাশে যে সুন্দর চা বাগান দেখা যাচ্ছিল, আমি তো খুবই এক্সাইটেড। আর আমার মনে হয় আপনারাও যদি ট্রেনে যান তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে যেতে আপনাদেরও ভালো লাগবে। ওয়েলকাম টু সিলেট। আমরা অবশেষে প্রায় 7 ঘন্টা জার্নি করার পর সিলেট রেল স্টেশনে চলে আসছি। সো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিয়েছি। এই তো আমরা সেলফির ব্রিজের উপরে আছি, সিলেটের অন্যতম একটা ব্রিজ। আর এখন চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদের হোটেলটাও আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। আমরা থাকবো হচ্ছে হোটেল নূরজাহান গ্র্যান্ডে। এখানে আমরা আগে থেকে রুম বুকিং করে রেখেছিলাম। সো এখন হচ্ছে জাস্ট রিসেপশনের টুকটাক ফর্মালিটিস পালন করে আমরা আমাদের রুমে চলে যাব। আর এখানে আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দিয়েছে, আর এটা ছিল একটা সুথিং জিরা পানি, খুবই ভালো লাগছিল। দেন কিছুক্ষণের মধ্যে ওরা আমাদেরকে আমাদের রুমটা বুঝিয়ে দিল। এই হচ্ছে আমাদের রুম ভিউ। এখানে একটা বড় মিরর, তার সামনে একটা লাগেজ রাখার জন্য টেবিল, পাশেই ছিল একটা বড় বেড, কিং সাইজের বেডই ছিল, তার পাশে একটা সাইড কর্নার সোফা, আর পাশে একটা আলমিরা, আর এই পাশে একটা টেবিল। আর এখানে কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি যা যা দেওয়া হয় সবকিছু এখানে রাখা আছে। আর এখানে টিভি, এসি এগুলো তো থাকবেই। সো এখন আসা যাক আমাদের এই হোটেলের মেন যে পার্ট, যার জন্য আমরা এই হোটেলে উঠেছি, সেই পার্টটাতে। সো এখন হচ্ছে আমরা রুফটপে চলে যাব। আর রুফটপে আছে এই হোটেলের আসল সৌন্দর্য। সো আমরা কিন্তু রুফটপে চলে আসছি। আর এখানে ওদের নিজস্ব কিছু রেস্টুরেন্ট আছে, যেখানে দেশি বিদেশি অনেক স্টাইলের খাবার আছে। আর এই হচ্ছে 15 তলার উপর থেকে আশপাশের ভিউটা, জাস্ট ওয়াও। আর এইটা কিন্তু সিলেটের একদম দরগা গেটে, মানে শাহজালাল মাজারের একদম 3 রাস্তার মোড়ে যেহেতু এই হোটেলটা, এই হোটেলের রুফটপ থেকে আশপাশের পরিবেশটা বা টাউনটা এত সুন্দর লাগতেছে। সো এখানে কিন্তু চাইলে ছাদে বসেও খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। কি ভাবছেন এটাই কি হোটেলের আসল সৌন্দর্য? না, এই হচ্ছে এই হোটেলের আসল সৌন্দর্য, যার জন্য আমরা এই হোটেলে উঠেছি। একদম 16 তলার উপরে ইনফিনিটি সুইমিং পুল, এত ভালো লাগছিল। আর আমি খুবই এক্সাইটেড। এখানে এখন আমরা মন মতো এনজয় করব, আশপাশের ভিউ উপভোগ করব। কি দারুণ না ব্যাপারটা! আপনি 16 তলার উপরে সুইমিং পুলে গোসল করতেছেন আর সিলেটের এই সুন্দর ভিউটা উপভোগ করছেন। খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা চাইলে কিন্তু সিলেটে এসে অল্প খরচের মধ্যে যে কোনো হোটেলে উঠতে পারেন। আপনারা যে এই হোটেলে উঠবেন এমনটা কোনো ব্যাপার না, আমি জাস্ট আমার সাইডটা শেয়ার করলাম। এখানে মাত্র 800 টাকা থেকেই কিন্তু আপনারা রুম ভাড়া নিতে পারবেন। দেন এখানে থেকে সিলেট শহরটি ঘুরে দেখতে পারবেন। সো গোসল শেষ করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা চলে আসছি রেস্টুরেন্টের খোঁজে, মানে আমরা চাচ্ছিলাম একটু ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো। সো এখানে আসার পরে এই দোকানটা আমাদের চোখে পড়লো, যেখানে গরুর মাংস থেকে শুরু করে ভর্তা ভাজি সব কিছুই ছিল। সো এখন হচ্ছে আমরা এই হোটেলটাতে বসে পড়বো। দেন অর্ডার করার পরে ওরা ভর্তা ভাজি মানে অনেক আইটেমই আমরা অর্ডার করেছিলাম এখানে। আর পাশাপাশি নিয়ে নিয়েছিলাম গরুর মাংসের কালাভুনা। ওদের কালাভুনাটা মোটামুটি, বাট কক্সবাজারের কালাভুনা একদম বেস্ট। আমরা কক্সবাজারের কালাভুনা খেয়ে বেশি মজা পেয়েছিলাম। আর এর পাশাপাশি ছিল পাতলা ডাল।
সো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি শাহজালাল মাজারের ভিতরে। যেহেতু আজকে আমাদের সিলেটে আসার ফার্স্ট ডে, আর এসে আমরা ছাদে মানে সুইমিং পুলে গোসল করে প্লাস ঘুমিয়ে আজকের দিনটার এমনি 12টা বাজিয়ে ফেলছি। সো ভাবলাম যে আজকের রাতটাকে অন্তত একটু কাজে লাগানো যাক, সেজন্য আজকের রাতেই আমরা শাহজালাল মাজারের ভিতরে চলে আসছি। আর রাত হোক বা দিন, এখানে কিন্তু সবসময় মানুষ ভরপুর থাকে। সো ভাবলাম এখনই মাজার দর্শন করে যাই। আর এই পাশে দেখছিলাম অনেক মানুষ মোম জ্বালিয়ে মেবি মানতের জন্য মোম জ্বালাচ্ছিল। আর এখন আমরা চলে আসছি ওই যে মাজারের ভিতরে যে পুকুর আছে সেটার সামনে। এখানে নাকি অনেক বড় বড় শোল মাছ আছে। সো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সো আজকের মতো এই দিনটা আমাদের এখানেই সমাপ্ত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে আমাদের সিলেটের সেকেন্ড ডে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি এই হোটেলের বাফেট সেকশনটাতে। আমাদের রুমের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ফ্রি ছিল। সো এখানে কিন্তু প্রায় 40+ আইটেম বাফেট ব্রেকফাস্ট আছে। সো আমরা আমাদের মন মতো কিছু ব্রেকফাস্ট চুজ করে নিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিব। আজকে থেকে কিন্তু আমাদের ঘোরাফেরা শুরু। আমি তো খুবই এক্সাইটেড। আমরা আজকে কোথায় যাব জানেন? জাফলংয়ে। সো জাফলং সাইডটাতে যেতে হলে নাকি সকাল সকাল রওনা দিতে হয়, আর আজকের ওয়েদার একদম পারফেক্ট একটা ওয়েদার। সো খাওয়া দাওয়া করে জলদি করে রওনা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু মানুষ 4 জন, তাই আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। এই সিএনজিটা আমরা সিলেটে যে 3 দিন থাকবো সেই 3 দিনের জন্য রিজার্ভ করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় বাস বা মাইক্রো ভাড়া করেও যেতে পারেন। আর আমার মনে হচ্ছিল সিএনজিটা হচ্ছে এরকম একটা প্লেসে ঘোরার মতো বেস্ট, কারণ আশপাশের পরিবেশটা বা ভিউটা পুরোপুরি দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন যে আশপাশের কি সুন্দর ভিউ। কে বলেছে আমাদের বাংলাদেশ সুন্দর না? অবশ্যই আমাদের বাংলাদেশ সুন্দর। এরকম সৌন্দর্য দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে সিলেটে। আর এই তো আমরা কিন্তু আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি, যেটা ছিল জাফলং এর চা বাগান। এই চা বাগানটি জাফলং এর খুবই কাছাকাছি হওয়াতে এই চা বাগানের নাম ওরা জাফলং চা বাগান দিয়েছে। আর এই চা বাগানটি এত সুন্দর ছিল, দূর থেকে মেঘালয় দেখা যাচ্ছিল, আর সামনে হচ্ছে এত সুন্দর একটা চা বাগান। আর সিলেট যেহেতু চা বাগানের রাজ্য, তাই আমরা ভাবলাম আমাদের ফার্স্ট ঘোরাফেরাটা না হয় চা বাগান থেকেই শুরু হোক। সো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা অনেক ভিডিও ছবি ক্যাপচার করে নিচ্ছিলাম। সো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। সো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। আর এখান থেকে আমাদের সামনের দিকে রাস্তাটা কেমন লাগছিল জানেন? মনে হচ্ছিল যেন আমাদের রাস্তার সামনেই বুঝি পাহাড়গুলো আটকে দিচ্ছে। বাট এত সুন্দর, কি বলবো, যতটাই এগিয়ে যাচ্ছি ততটাই যেন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আর এইগুলো কিন্তু সব মেঘালয়ের পাহাড় ছিল, যা দেখতে আসলেই অনেক সুন্দর। সো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি জাফলং 0 পয়েন্টের সামনে। বাট আমরা আগে জাফলং 0 পয়েন্ট যাব না, এখান থেকে বোট ভাড়া করে চলে যাব আগে মায়াবী ঝর্ণা দেখতে। দেন ওখান থেকে আমরা যাব জাফলং 0 পয়েন্টে। সো মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য আমরা কিন্তু একটা বোট ভাড়া করে নিয়েছিলাম। এখানে জনপ্রতি 100 টাকা করে আপনারা বোট দিয়ে মায়াবী ঝর্ণা, দেন ওইখান থেকে আবার জাফলং 0 পয়েন্টে যেতে পারবেন। সো আমরাও কিন্তু মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কিন্তু চলে আসছি মায়াবী ঝর্ণার সামনে। সো এইখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু মায়াবী ঝর্ণা দেখা যাবে। সো দেখা যাক আমরা মায়াবী ঝর্ণায় পানি দেখতে পাই কিনা। সো এই ছিল মায়াবী ঝর্ণার রূপ, মানে পানি খুবই কম ছিল, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে ঝর্ণার পানি কম দেখে মানুষজন সব ঝর্ণার উপরের দিকে উঠে বসেছিল। আর এই পাশেও দেখতে পাচ্ছেন কত মানুষ, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক ছিল। সো এখন হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠে যাব এই ঝর্ণার আসল সৌন্দর্যটা উপভোগ করতে। এখানে একটা ছোট ব্রিজ দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা এই পাশে এসে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো আমরা দেখলাম যে আসলে এখান থেকে ঝর্ণার সৌন্দর্যটা একটু বেশি ভালো লাগছিল। এই পাশের জঙ্গল, মানে এই পুরোটাই কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ঠিক আছে? এই ঝর্ণার পানিটা ইন্ডিয়া থেকে আসতেছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম,
তো আমাদের দেরি হয়ে যাচ্ছে বিধাতে আমরা আবার এখন চলে যাব জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এইখানে দেখতে পেলাম অনেক ছোট ছোট দোকান আছে যেখানে নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আমি বলবো আপনারা যাচাই বাছাই করে কিনবেন, বাট অনেক প্রোডাক্টই ছিল ইন্ডিয়ান, সেগুলো আসল নাকি সেটা আপনারা নিজেই যাচাই করে কিনে নেবেন। তো এখন আবার আমরা ওই বোটে করেই চলে যাব জাফলং 0 পয়েন্টে। আর এইখানে পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, যারা হচ্ছে পাহাড় প্রেমী তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই তো আমরা কিন্তু চলে আসছি জাফলং 0 পয়েন্টের সামনে। এত সুন্দর, মানে কি বলবো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে। এই পাশটা ছিল ডাউকি শহর, মানে ইন্ডিয়ার ডাউকি শহর, আর ওই ব্রিজটা ছিল ডাউকি শহরে যাওয়া আসার জন্য ব্রিজ। আমরা এমন একটা অবস্থানে আছি একদম 0 পয়েন্ট, ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে আমরা। আর দূরে এই পাহাড়ের গা ঘেঁষে থাকা মেঘগুলো যেন এতটাই সুন্দর লাগছিল, বললামই তো যারা পাহাড় প্রেমী আছেন তারা এখানে আসলে বারবার পাহাড়ের প্রেমে পড়ে যাবেন। তো আমরাও এখানে কিছুক্ষণ থেকে এখন আবার হচ্ছে রওনা দিয়ে দিব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অলরেডি 2-3টে স্পট ঘুরে ফেলেছি। সো আমরা আরও 2-3টে স্পট ঘুরতে যাব। সো এই পুরো ম্যাপটাই কিন্তু রাহুল ভাইয়া, মানে যিনি হচ্ছে সিএনজি চালাচ্ছিল, উনি আমাদেরকে ম্যাপ করে দিয়েছে যে আমরা কিভাবে কিভাবে কোথায় কোথায় যাব। সো এখন আমরা চলে আসছি আবার তামামিল বর্ডারে। এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার একটি বর্ডার। সো এটা দেখার মতো অনেকের কাছে কিছুই না, বাট আমরা ভাবতেছিলাম যে জাফলং থেকে লালাখাল যেহেতু যাচ্ছি আর মাঝখানে যেহেতু এটা আছে, এখান থেকেও আমরা একটু ঘুরে যাই। আর চাইলে আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন, বাট আমাদের কাছে ভালোই লাগছে এই প্লেসটা। সো আমরা কিন্তু লালাখাল যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আপনারা চাইলেও কিন্তু জাফলং থেকে লালাখালে ঘুরতে যেতে পারেন, যেহেতু এটা জাফলং থেকে খুবই কাছে, তাই আমরা ভাবলাম যে এখান থেকে লালাখালের এই স্পটটাও ঘুরে যাই। আমরা চাচ্ছিলাম যেহেতু সিলেটে আসছি, যতটুকুই সম্ভব সিলেটের বেস্ট বেস্ট পর্যটক স্থানগুলো ঘুরে দেখব। সো তাই আমরা চলে আসছি লালাখালের এখানে। আর এখানে আসার পরে দেখলাম আরেকটা সৌন্দর্য, কারণ এখানে দেখুন 2 কালারের পানি ছিল, এক সাইড হচ্ছে সবুজ টাইপের আর একটা হচ্ছে ঘোলাটে টাইপের, বাট কোনো পানির সাথে ম্যাচ হচ্ছিল না। তো এখানে এসেও কিন্তু বোট ভাড়া করেই ঘুরতে হবে। এখানে আমরা মাত্র 600 টাকা দিয়ে একটা বোট ভাড়া করে নিয়েছি, 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে ঘুরাবে। আর এই বোটে করেই কিন্তু একদম ইন্ডিয়া সীমান্ত, মানে মেঘালয়ের আরেক সাইড ঘুরে আসা যাবে। তো এখানেও আমরা অনেক এনজয় করতেছিলাম সবাই মিলে একসাথে। আর এই রাস্তাটা, মানে এই পানির রাস্তাটা একদম খালের মতো, তাই এই জায়গাটার নাম হচ্ছে লালাখাল। এইখানে আসার পরে আমার মনে হচ্ছিল যে আলাদা একটা প্রশান্তি অনুভব হচ্ছে, কারণ কি 2 পাশে পাহাড় আর মাঝখানে এই খালটা, আর তার ঠিক উপরে আমরা বোটে করে বসে আছি। উফ, এইটার অনুভূতি এটাও বলে বোঝানো সম্ভব না। আসল কথা কি জানেন, প্রকৃতির সৌন্দর্য কখনোই মুখে বলে প্রকাশ করা যাবে না, সেটা অনুভব করতে হলে অবশ্যই আপনাদের যেতে হবে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, মানে এর ওই পারে ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইখানে আমরা যেতে পারবো না। অলরেডি আমরা যে পানির উপরে আছি এইটাই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। একটা কথা বলে রাখা ভালো যে আমরা যতই ভ্রমণ পিপাসু হই না কেন, যেখানে ঘুরতে যাই না কেন, ওইখানকার আইন নিয়ম শৃঙ্খলা মেনে চলাটাই বেটার। কারণ এখানে দেখছিলাম অনেকেই বোটে করে এসে ইন্ডিয়ার বর্ডার অতিক্রম করার চেষ্টা করছে, এটা কোনোভাবেই করা উচিত না। কারণ ওখানে বর্ডারে লেখাই ছিল যে এই বর্ডার অতিক্রম করা মানা। সো আমরা চেষ্টা করব যেখানে ঘুরতে যাব সেখানকার আইন নিয়ম শৃঙ্খলাটা মেনে চলার। এই তো এখানেও কিন্তু আমরা 1-1.5 ঘন্টার মতো ঘোরাফেরা করলাম, দেন আবার আমরা চলে আসছি আরেকটা স্পটে, সেটা হচ্ছে আগুন পাহাড়। লালাখাল থেকে যাওয়ার পথেই এই আগুন পাহাড়ের রাস্তাটা পড়েছিল, তাই ভাবলাম যে আমরা আগুন পাহাড়টাও দেখে যাই। আপনারা চাইলেও কিন্তু লালাখাল থেকে যাওয়ার পথে এই আগুন পাহাড়ের স্পটটাও ঘুরে যেতে পারেন। এইখানে আসার পরে আমার ফার্স্ট কোশ্চেন যেটা মাথায় আসছে সেটা হচ্ছে পাহাড়ের ভিতরে কিভাবে আগুন ধরে। মানে একটা আশ্চর্যকর বিষয় না, একটা নর্মাল পাহাড় বাট তার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। পরে আশেপাশের লোকজনদের থেকে জানা গেল 1945 সালে নাকি এখানে গ্যাস উত্তোলন করতে গিয়ে সেটা নাকি একদম ব্লাস্ট হয়ে গিয়েছিল। এরপর থেকেই এই এলাকার মধ্যে কিছু কিছু জায়গায় এরকম আগুন ধরে। সো আমরা এখানে যেহেতু আস্তে আস্তে রাত করে ফেলেছিলাম, আমরা ভাবছিলাম যে এখানে কি আসল মানে ভিউটা কি দেখতে পাবো কিনা, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। আশপাশের মানুষ বলছিল যে সন্ধ্যা থেকেই নাকি এই আগুনগুলো স্পষ্টভাবে দেখা যায়, কারণ সূর্যের আলোতে আগুনগুলো ভালোভাবে দেখা যায় না, বাট যতই সন্ধ্যা হয়ে আসে ততই নাকি আগুনগুলো ভালো মতো দেখা যাচ্ছিল। আর এই পাশে দেখুন কত মানুষ, সবাই কিন্তু এই আগুন পাহাড়ের আগুনই দেখতে আসছে। এখানে মাটি খুঁড়ে দিলেই আগুন বের হচ্ছিল, আর এখানে
সবাই দাঁড়িয়ে মানে উৎসুক জনতারা দাঁড়িয়ে দেখছিল এটা কিভাবে সম্ভব, মানে একটা আশ্চর্যকর ব্যাপার। সো আপনারাও যদি সিলেটে আসেন চাইলেই কিন্তু এই আগুন পাহাড়ের প্লেসটাও ঘুরে দেখতে পারেন। আপনারা যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন তারা আশা করি বুঝতেই পারছেন আজকে একদিনে আমরা 4টা প্লেস ঘুরে দেখেছি। সো আমরা কিন্তু কালকে থেকে আবার আরেকটা স্পটে ঘোরা শুরু করব। আপাতত এই আগুন পাহাড় পর্যন্তই আজকের মতো সিলেট সেকেন্ড দিনে আমাদের ঘোরাফেরা শেষ। সো আমরা এখন হোটেলে চলে আসছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। সো ভাবলাম যে আজকে তো অনেক জায়গায় ঘুরে ফেলেছি, আজকে আপাতত আমরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করি। হোটেলের ছাদে চলে আসছি, এখন হচ্ছে আমরা একটু এনজয় করব, সবাই মিলে একটু মজা করব। আর কালকে কিন্তু আবার আমরা আরও অনেকগুলো প্লেসে ঘুরতে যাব। সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের সিলেটের তৃতীয় দিন, আরেকটা নতুন সকাল শুরু করলাম আমরা। সো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। এখানে আবারও আমরা মন মতো ব্রেকফাস্ট করে দেন রেডি হয়ে নিলাম। আজকেও কিন্তু আমরা অনেকগুলো প্লেস ঘুরে দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা চলে যাব আজকে মানলিছড়া চা বাগানে। তো প্রত্যেক দিনই কিন্তু আমরা কোনো না কোনো চা বাগান থেকে আমাদের দিনটা শুরু করি, কারণ সিলেটে আসছি আর চা বাগান ঘুরে দেখবো না তা তো হয় না। বাট যাওয়ার পথে এই প্লেসটা চোখে পড়লো। এটা কিন্তু সিলেটে ঢোকার যে মেইন গেট, ওয়েলকাম টু সিলেট অ্যান্ড থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট, এই দুইটা প্রদর্শনী এখানে ছিল। সো এখানে আমাদেরকে রাহুল ভাইয়া বললো যে আপনারা একটু এখানে ছবি টবি তুলে নেন। সো এখানে আমরা নেমে একটু এনজয় করছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে মানলিছড়া চা বাগানে। এই তো আমরা কিন্তু চলে আসছি মানলিছড়া চা বাগানের একদম ভিতরের দিকে। রাহুল ভাইয়া আমাদেরকে সিএনজি করে একদম ভিতরের দিকে নিয়ে আসছে, যেখানে আপনারা মানলিছড়া চা বাগানের গেট দিয়ে ঢুকে একদম আধা ঘন্টা কষ্ট করে পায়ে হেঁটে এখানে চা খেতে আসেন। সেখানেই রাহুল ভাইয়া আমাদেরকে ডাইরেক্ট সিএনজিতে করে নিয়ে আসছে। আর এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর, খুব ছোট করে একটা দোকান সাজানো। সো এখানে এসে শুনলাম যে এখানে নাকি শুধু রং চা পাওয়া যায়, সিলেটে বেসিক্যালি দুধ চা মানুষ নাকি কমই খায়। সো এখন হচ্ছে আমরা এখানে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব আর আশপাশের পরিবেশ আর ভিউটা উপভোগ করব। আমার কাছে কিন্তু এই মানলিছড়া চা বাগানটা অনেক ভালো লাগছে, কারণ এইটা কিন্তু সিলেটের সবচেয়ে বড় চা বাগান। সো আপনারাও চাইলে এই মানলিছড়া চা বাগানে কিছুক্ষণের জন্য ঘুরে দেন অন্য একটা স্পটে চলে যেতে পারেন। সো আমরা কিন্তু এখানে অনেকক্ষণ থেকে এখন হচ্ছে আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের নেক্সট স্পট হচ্ছে রাতারগুল। সো আমি কিন্তু রাতারগুলে ঘুরতে আসার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি রাতারগুলের নৌকা ঘাটে। আর এখানে আমাদের নৌকা ভাড়া পড়েছিল 800 টাকা। 1 থেকে 1.5 ঘন্টা এই নৌকায় করে আমরা ঘুরবো। আর কি ভাবছেন, এই এতটুকু সরু একটা জায়গায় নৌকা দিয়ে ঘোরার কি আছে? এখনও তো ক্লাইম্যাক্স বাকি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো এই নৌকা দিয়ে একটা সরু খাল পেরিয়ে যখন আমরা মেন জঙ্গলে ঢুকবো, মানে রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঢুকবো, সেইটার সৌন্দর্যই তো আসল সৌন্দর্য। এই তো আমরা কিন্তু অলরেডি রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি। এইখানের সৌন্দর্যটা কি জানেন? সমস্ত গাছগুলো একদম পানির নিচে ডুবে আছে, এখানে হাঁটার কোনো রাস্তাই নাই। জাস্ট নৌকায় বসে বসে এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। সো আমরা প্রায় 2 ঘন্টা নৌকা দিয়ে ঘুরেছি। এখন আমরা আবার চলে আসছি ঘাটে। অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আপনারাও কিন্তু সিলেটে আসলে এরকম সুন্দর একটা প্লেস ঘুরে দেখতে পারেন। আমরা কিন্তু রাতারগুল থেকে রওনা দিয়ে দিলাম। সো এখন আমরা আমাদের নেক্সট স্পটে যাব।
বাট ওইখানে যাওয়ার আগে আমাদের চোখে পড়লো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পাখি বাড়ি। সো এখানে রাহুল ভাইয়া সিএনজি থামালো, বলল যে এটা নাকি খুব সুন্দর একটা প্লেস, যেখানে এই বাসার মালিক সব মানে পর্যটকদের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। এখানে কিছু পশু পাখি ছিল, যেমন এই হরিণ ছিল, আবার ময়ূর রাখা ছিল, আরও অনেক পশু পাখি আছে। সো এগুলো চাইলে আপনারা দেখে যেতে পারেন। আপনারা সিলেট আসলে এই প্লেসটাও কিন্তু একটা ঘোরার মতো জায়গা, যেখানে বাসার মধ্যে খুব ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো করে তৈরি করে রাখা আছে। পাখি বাড়ি দেখা শেষ করে আমরা এখন আবার আমাদের গন্তব্য মতো রওনা দিয়ে দিলাম। আর দূরে এটা কি দেখা যাচ্ছে জানেন? মেঘালয়ের পাহাড়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর। আর আমার কিন্তু এমনিতেও পাহাড়ের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে, মানে আমি খুবই পছন্দ করি এসব পাহাড় পর্বত দেখতে। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। সো সাদা পাথরের ঘাটের কাছে কিন্তু আমরাও চলে আসছি। এখানে চাইলে আপনারা বাস বা মাইক্রো মানে যে কোনো কিছুতেই করে চলে আসতে পারেন। মাত্র 70 থেকে 75 টাকা বাস ভাড়া নিবে। অল্প টাকার মধ্যে আসতে চাইলে আপনারা বাসে করে চলে আসবেন এই সাদা পাথরে। এখন আমরা চলে আসছি সাদা পাথর লঞ্চ ঘাটে, মানে বোট ঘাটে। সো এইখান থেকে হচ্ছে আমাদের টিকিট কেটে নিতে হবে। এখান থেকে সাদা পাথর যেতে হলে 800 টাকা, মানে রিজার্ভ নৌকা ভাড়া, মানে এই নৌকা আপনাকে সাদা পাথর দিয়ে আসবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। সো আমরা এখানে আরেকটা কাপল নিয়েছিলাম। সো আমাদের পড়েছিল মোট 600 টাকা, আর ওরা দিয়েছিল 200 টাকা। সো এইভাবে আমরা ম্যাচিং করে গিয়েছিলাম। আপনারাও কিন্তু চাইলে এরকম কিছু কাপল বা অন্য কাউকে নিয়ে মানে এই নৌকা করে চলে যেতে পারেন, তাহলে নৌকা ভাড়াটা একটু কম পড়বে। সো এখন হচ্ছে আমরা নৌকায় উঠবো আর সাদা পাথরের দিকে রওনা দিব। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight, every moment with you. এই তো আমরা কিন্তু সাদা পাথরের এই পারে চলে আসছি, এই পাশে লঞ্চ ঘাট এটা। সো এখন এইখান থেকে আবার 5 মিনিট হেঁটে ভিতরে যেতে হবে, দেন আমরা দেখতে পাবো সাদা পাথরের আসল সৌন্দর্য। আমরা কিন্তু চলে আসছি সাদা পাথরের যে মেন স্পট সেখানে। তো এখানে আসার পরে মনে হচ্ছিল যেন আমি একদম অন্য জগতে হারিয়ে গেছি। এই পাশে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, আর ওই পাশগুলোতে সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলা একটার পর একটা পাহাড় দাঁড় করিয়ে রেখেছে, এতটাই সুন্দর এই প্লেসটা। আর এইখানে একটু ঘোলাটে পানি ছিল, কারণ আমরা শুনলাম ইন্ডিয়াতে নাকি একটু বৃষ্টি হয়েছে, যার কারণে ওই বৃষ্টির পানিটা ঢল হয়ে এখানে নেমে আসছে। সো যাই হোক, আমি এমনিতেও পানিতে নামি না, আর আনন্দ এই ঘোলা পানির মধ্যেই নেমে ওর মতো এনজয় করে নিচ্ছিল, আর আমি এনজয় করছিলাম এই ভিউটা। আর আমাদের এই সাদা পাথরে যে শুধু আমরাই ঘুরতে যাই তা কিন্তু না, বাহিরের থেকেও অনেক পর্যটক আসে। সো আমরা কিন্তু চেষ্টা করব আমাদের সৌন্দর্য আমরা নিজেরা ধরে রাখার। আমি এর আগেও বলেছিলাম সব জায়গায় গেলে নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন। সো এই কথাটাও এখানে বলতেছি, সবাই প্লিজ যার যার নিজ নিজ দায়িত্বে দেশের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করবেন। আমরা কিন্তু এখানেও প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, তারপরে এখন আমরা চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমার তো যেতেই ইচ্ছে করতেছিল না, এই প্লেসটা এতটাই সুন্দর। চারপাশ থেকে মনে হচ্ছিল পাহাড় আমাদের ঘেরাও করে রেখেছে, আর মাঝখানে আমি তো এই দিনটা কখনোই ভুলতে পারবো না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই সিলেটে ঘুরতে আসার মুহূর্তগুলো আমার কাছে বেস্ট মোমেন্ট, এতটাই ভালো লাগছিল। সো সাদা পাথরকে বিদায় জানিয়ে খুবই দুঃখের সহিত আমার ফিরে যেতে হচ্ছে। কিছু করার নাই, নেক্সট আবার আমি আসবো ইনশাআল্লাহ। আমি সিলেটে আসলে প্রত্যেকটা প্লেস আবার ঘুরে দেখব, কারণ সিলেটের মতো সৌন্দর্য আমার মনে হয় না কোথাও আছে। আগেই বলেছিলাম পাহাড় প্রেমীদের জন্য সিলেট একটা বেস্ট প্লেস। সো আপনারাও কিন্তু এইভাবে সিলেটে এসে 2-3 দিনের মধ্যে পুরো সিলেটের বেস্ট প্লেসগুলো ঘুরে যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিলেটে আজকে আমাদের 4র্থ দিন, বাট আনফর্চুনেটলি আজকে আমাদের লাস্ট ডে। সো আমরা আজকে চলে যাব, আর আজকে সকালে মানে 12টার মধ্যে আমাদের চেক আউট টাইম, তাই ভাবলাম যে 12টার মধ্যে আমরা চেক আউট করে ফেলি। বাট আমাদের ট্রেনের টাইম হচ্ছে বিকেল 5টা। যেহেতু আমাদের হাতে বেশি সময়ও নাই,
বাট একটা শর্ট টাইম ছিল, তাই রাহুল ভাইয়া আমাদেরকে সিলেটের এই চাষনি পীরের মাজারে ঘুরতে নিয়ে আসছে। বাট আমরা ভাবতেছিলাম মাজারে কি দেখতে যাব, এখানে আসার পর দেখলাম এটা মাজার কম বানর বেশি। এখানে আসার পর দেখলাম এত বানর ছিল এখানে যা বলার মতো না, একদম ছোট থেকে বড় অনেক রকমের বানর আছে এখানে। তাও যাক, একটা তো ঘুরতে যাওয়ার মতো প্লেস পাইছি, মানে যেখানে একটু টাইম স্পেন্ড করা যাবে। না হলে তো আমাদের বিকেল 5টা পর্যন্ত হোটেলে নয়তো কোথাও বসে থাকতে হইতো। এখানে এসে আমরা অনেকটা এনজয় করতেছিলাম। এখানে এসে বানরকে আনাম ভাইয়া খাবার দিচ্ছিল, আর ওরা কিন্তু মানুষ দেখলে একদমই মানে মানুষের গায়ের উপর উঠে পড়ে না, জাস্ট খাবার দিলে খাবারটা নিয়ে চলে যায়। তো এখানে আনাম ভাইয়া ওদেরকে বনরুটি খাওয়াচ্ছিল, আর ওরা খুব সুন্দর করে এসে বনরুটি নিয়ে চলে যাচ্ছিল। সো আপনারা চাইলেও কিন্তু এরকম শর্ট টাইমের মধ্যে এই চাষনি পীরের মাজারে এসে ঘুরে যেতে পারেন। আমার মনে হয় বড়দের পাশাপাশি বাচ্চারা বিশেষ করে ওরা বেশি এনজয় করবে এখানে এসে। তো আমরা এই পর্যন্তই আমাদের সিলেট জার্নিটা উপভোগ করেছি, প্লাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমরা সিলেটে এসে কোথায় কোথায় ঘুরেছি আর কি কি করেছি। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের এই ভিডিওর এই পর্যন্ত যারা আমার পাশে ছিলেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন আর এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। এমন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।